আমরা খুব তাড়াতাড়ি আজকে আমাদের আলোচনার বিষয়ে ঢুকি। সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে পিএইচ। দৈনন্দিন জীবনে পিএইচের যে ভূমিকা আছে সেটা মূলত তিনটে ভাগে আমরা ভাগ করি। সিলেবাস অনুযায়ী তিনটে ভাগে ভাগ করতে হচ্ছে। ফার্স্ট যেটা হচ্ছে দাঁতের ক্ষয়। আমরা যে কোনো খাদ্যদ্রব্য, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় জৈব যদি খাওয়া যায়, যখন আমরা সেটা খাই তখন সেটা আমাদের মুখের মধ্যে যে লালারস আছে তার সাথে মিশে গিয়ে সেটা বিয়োজিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। সেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য আমাদের মুখের ভেতরটা আম্লিক হয়ে যায় এবং তারপরে দাঁতের উপরে যে একটি আস্তরণ আছে যাকে আমরা নর্মালি এনামেল বলে থাকি, সেই এনামেলটি ক্ষয়প্রাপ্ত হয়। এর জন্য আমাদের কী করা উচিত? এর জন্য আমাদের নির্দিষ্ট সময়ে ব্রাশ করা উচিত। ব্রাশ যদি করা হয় তাহলে মুখের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড আছে সেই ল্যাকটিক অ্যাসিডটা প্রশমিত হয়। প্রশমিত হয়ে আমাদের মুখের যে পিএইচ যেটা আছে সেই পিএইচটা একটা এমন অবস্থায় চলে আসে, বা সেটা প্রশমিত হওয়ার ফলে পিএইচটা মোটামুটি 7-এর আশপাশে থাকে। ফলে ল্যাকটিক অ্যাসিডের দ্বারা যে এনামেলের ক্ষয়প্রাপ্ত হয় সেই ক্ষয়ভবনটা বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ল্যাকটিক অ্যাসিড আসার মানে মুখে তৈরি হওয়ার ফলে আমাদের মুখের পিএইচ মোটামুটি 3 বা 4-এর মধ্যে চলে আসে। আর পিএইচ মানে যদি কমে যায় তাহলে সেখানে প্রচুর রকম ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সেই ব্যাকটেরিয়া জন্মানোর ফলে মুখে বিভিন্ন রকম দুর্গন্ধ হয়। এরপর কৃষিকাজ। বর্তমানকালে কৃষিকাজ মূলত হচ্ছে যে রাসায়নিক, বিশেষ করে বিভিন্ন সার জাতীয় পদার্থ প্রয়োগ করা হয়। এই সার জাতীয় পদার্থ এবং সাথে অম্লবৃষ্টি আমি একটু পরে আলোচনা করছি। তো সেই অম্লবৃষ্টির ফলে আমাদের নর্মাল যে জমিটা আছে তার পিএইচ এর মানটা কমে মোটামুটি 4-এর আশপাশে চলে আসে। যখনই মাথায় রাখতে হবে যে মাটির পিএইচ যে পিএইচ আছে তার মানটা যখনই 4-এর কম হয়ে যাবে তখনই সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় পদার্থের গ্রোথটা ভালো হবে, উৎপত্তিটা ভালো হবে। ফলে সেই পিএইচ সেই মানে জমিতে প্রচুর পরিমাণে আগাছা সহ ব্যাকটেরিয়া জন্ম নেবে। ফলে আমাদের কৃষিকাজ ব্যাহত হবে এবং ফসল উৎপাদন কমে যাবে। সেই জন্য কৃষিকাজের ক্ষেত্রে পিএইচের নিয়ন্ত্রণ একটা বিরাট ভূমিকা। সেই জন্য আমাদের জৈব সার প্রয়োগ করতে হবে এবং সাধারণ ক্ষেত্রে আমরা যে অজৈব সার ব্যবহার করি তার ব্যবহারটা কমাতে হবে। এছাড়া জমিতে মাঝে মধ্যে চুন যোগ করতে হবে। চুন যোগ করা হলে সেটা অতিরিক্ত পরিমাণে অ্যাসিডকে প্রশমিত করবে এবং জমির পিএইচের মানটা মোটামুটি একটি স্থির অবস্থায় নিয়ে আসবে, যার ফলে আমাদের ফসল উৎপাদন বাড়বে। একইভাবে মৎস্য চাষের ক্ষেত্রেও আমাদের পিএইচ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ, কারণ পিএইচ যদি মানটা যদি মানে বা জলটা যদি আম্লিক হয়ে যায় তার ফলে আম্লিক হয়ে যাওয়ার ফলে আমরা জানি মাছেদের প্রজনন বা বিভিন্ন বৃদ্ধি সেটা ব্যাহত হবে। এছাড়া আমরা কৃষিকাজের করার সময় যদি জমির পিএইচের মানটা যদি 4 থেকে কম হয়ে যায়, এই অবস্থায় যে বৃষ্টি পড়ে তার বৃষ্টির জলের সাথে ধুয়ে ধুয়ে সেই মাটির যে জৈব অম্ল বা অম্ল জাতীয় যে পদার্থ আছে, মানে অ্যাসিড জাতীয় যে পদার্থগুলো আছে সেটা বৃষ্টির জলের সাথে পুকুরে বা নদীতে এসে মিশবে। ফলে সেখানকারও পিএইচ মানে একটা পরিবর্তন সম্ভব। এছাড়া অম্লবৃষ্টি আছে, এই দুটি মিলিতভাবে আমাদের জলের বা যেখানে মৎস্য চাষ হয় সেই জলাশয়ের পিএইচ এর মানটা কমিয়ে দেয়। এক্ষেত্রে আমরা দেখা যায় যে গ্রামে সবসময় চুন বা যেখানে যেখানে জলাশয়গুলোতে চুন প্রয়োগ করে সেই পিএইচটাকে নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে চুনের পরিমাণে যদি প্রয়োজনে অতিরিক্ত হয় তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের মৎস্য চাষ ব্যাহত হয়, সেটা সব ক্ষেত্রে উল্লেখযোগ্য। এছাড়া প্রতিটা ফসল উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট পিএইচ এর মান থাকে। তো জমির পিএইচ পরীক্ষা করে তার উপর সেই পিএইচ মানের উপর ভিত্তি করে জমিতে কোন ফসল চাষ করা হবে সেটা নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। সেটা একটা আধুনিক কৃষিকাজ পদ্ধতির অংশ। বর্তমান সময়ে বায়ু দূষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে অম্লবৃষ্টি। আমরা জানি যে কোনো জ্বালানি, বিশেষ করে খনিজ তেল, সেই জ্বালানিগুলো দহনের ফলে যে মৌলগুলো সৃষ্টি হয়, অন্যতম একটা মৌল হচ্ছে কার্বন। সেই কার্বন বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এছাড়া সালফার থাকে, সেই সালফার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ডাই অক্সাইড তৈরি করছে। সেই সালফার ডাই অক্সাইড কখনো অতিরিক্ত পরিমাণে অক্সিজেন যুক্ত হয়ে
সালফার ট্রাই অক্সাইড তৈরি করছে। এছাড়া নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অক্সাইড তৈরি করতে পারে। তার মধ্যে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন পেন্টঅক্সাইড তো তার মধ্যে অন্যতম। এবার এইখানে এই বিক্রিয়ায় প্রথমে উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে অস্থায়ী কার্বনিক অ্যাসিড গঠন করে। সেটা অতটা ক্ষতিকারক। এই যে সালফার ডাই অক্সাইড আছে সেটা জলের সাথে যুক্ত হয়ে সালফিউরাস অ্যাসিড, এবং এই যে সালফার ট্রাই অক্সাইড সেটা জলের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করে। এবার এই যে নাইট্রোজেনের যে অক্সাইডগুলি আছে সেই নাইট্রোজেন অক্সাইডগুলির মধ্যে মূলত নাইট্রোজেন পেন্টঅক্সাইড সবথেকে ক্ষতিকারক। সেই নাইট্রোজেন পেন্টঅক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশ্রিত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জ্বালানিগুলো আছে জ্বালানিগুলো থেকে মূলত যে অধাতুগুলো থাকে সেই অধাতুগুলো বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অধাতব অক্সাইড গঠন করে। প্রত্যেকটাই কিন্তু হচ্ছে অধাতব অক্সাইড। আমরা এই ধাতব অক্সাইডগুলো যেরকম ক্ষারীয় প্রকৃতির হয়, অধাতব অক্সাইডগুলো হচ্ছে আম্লিক প্রকৃতির। অর্থাৎ এই আম্লিক অক্সাইডগুলি জলের সাথে মিশ্রিত হয়ে বিভিন্ন অ্যাসিড তৈরি করতে পারে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। আমাদের অম্লবৃষ্টি যেটা হয়, অম্লবৃষ্টিতে কি হয়, এই অক্সাইডগুলি বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশ্রিত হয়ে সেই অ্যাসিডগুলি গঠন করে এবং সেই অ্যাসিডগুলি বৃষ্টির সাথে সাথে আমাদের পৃথিবীতে নেমে আসে। পৃথিবীতে যখন নেমে আসে, এই নেমে আসার ফলে যে জায়গাটায় এই জলটা আপতিত হয় বা এই অ্যাসিড মিশ্রিত জলটি পড়ে সেই জায়গাটার পিএইচ এর মানটা কমে যায়। পিএইচ এর মান কমে যাওয়ার অর্থ সেখানকার আম্লীয়তা বৃদ্ধি পায়। এর ফলে কৃষিকাজ বা মৎস্য চাষ উভয় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে কি বিভিন্ন মার্বেল পাথরে তৈরি বিভিন্ন সৌধগুলি। এই সৌধগুলি বিশেষ করে আমরা জানি আমাদের তাজমহলের ঘটনাটা। তো আমাদের মার্বেল পাথরের অন্যতম উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সেই ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেটের একটা ঈষৎ হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। এই ঈষৎ হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করার ফলে সেখানে একটা ছোপ ছোপ দাগ তৈরি হয়। এই দাগটাকে আমরা বলি স্টোন ক্যান্সার। মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টোন ক্যান্সার। এই অম্লবৃষ্টি রোধ করার একমাত্র উপায় সেটা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং আমাদের যে জ্বালানিগুলি আছে তার অসম্পূর্ণ দহন নিয়ন্ত্রণ এবং আমাদের যানবাহনের সংখ্যা যতটা সম্ভব বা খনিজ তেলের ব্যবহার যতটা সম্ভব কম করা। আমাদের পরবর্তী আলোচনার বিষয় সেটা হলো অক্সাইড। তো অক্সাইডগুলোকে মূলত আমরা তিন ভাগে ভাগ করি: আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, অবধর্মী অক্সাইড। যে সমস্ত অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষার বা ক্ষার জাতীয় অক্সাইড বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে, তাদেরকে আমরা আম্লিক অক্সাইড বলি। সাধারণভাবে যে কোনো অধাতব অক্সাইডগুলোই হচ্ছে আম্লিক প্রকৃতির অধাতব অক্সাইড। একটু আগে উল্লেখ করা কার্বন ডাই অক্সাইড একটা অধাতব অক্সাইড, কারণ এখানে কার্বনটা হচ্ছে অধাতু। সেরকম একটা অধাতু হচ্ছে সালফারের অক্সাইড হতে পারে সালফার ডাই অক্সাইড বা সালফার ট্রাই অক্সাইড। এরকমই একটা অধাতু হচ্ছে নাইট্রোজেন অক্সাইড হতে পারে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড। ক্ষারীয় অক্সাইড যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাদেরকে আমরা বলি ক্ষারীয় অক্সাইড। সাধারণত দেখা যাচ্ছে যে কোনো ধাতব অক্সাইডই হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ধাতব অক্সাইড বলতে আমরা বলতে পারি Na2O, CaO,
প্রভৃতি যে কোনো ধাতু, এক্ষেত্রে আমরা বলতে পারি Fe2O3, যে কোনো ধাতুর অক্সাইডকে আমরা বলতে পারি তারা ক্ষারীয় প্রকৃতির। এবার কিছু কিছু অক্সাইড আছে যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে, তাদেরকে আমরা বলি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইডের দুটো প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা যাকে আমরা বলি অ্যালুমিনা এবং জিঙ্ক অক্সাইড। এই অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন তৈরি করবে সোডিয়াম অ্যালুমিনেট এবং সাথে জল। সেই অ্যালুমিনিয়াম অক্সাইড যদি এই সেলের সাথে বিক্রিয়া করে তাহলে মানে এটা একটা আলাদা বিক্রিয়া। আবার যখন এই সেলের সাথে বিক্রিয়া করছে তখন AlCl3+H2O গঠন করছে। তাহলে এটা একটা আলাদা বিক্রিয়া। দেখতে পাচ্ছি এই দুটো বিক্রিয়াতে কমন ফ্যাক্টরটা কিন্তু হচ্ছে অ্যালুমিনা Al2O3। তাহলে এক্ষেত্রে এরকম অক্সাইডগুলোকে আমরা বলতে পারছি উভধর্মী অক্সাইড। যেমন এই যে জিঙ্ক অক্সাইড যেটা আছে, জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তা তৈরি হবে সোডিয়াম জিঙ্কেট, সাথে জল। যে সমস্ত যৌগ ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করতো তাদেরকে আমরা বলি অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক অক্সাইডের অ্যাসিড ধর্ম প্রকাশ পাচ্ছে। আবার যে সমস্ত যৌগ এই সেলের সাথে বিক্রিয়ায় বা অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করবে তাদেরকে আমরা বলি, মানে এই বিক্রিয়াতে জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তার মানে এই বিক্রিয়ার সাহায্যে জিঙ্ক অক্সাইডের ক্ষার ধর্ম বা বেসিক নেচার প্রকাশ পাচ্ছে। তার জন্য আমরা জিঙ্ক অক্সাইডকে বলছি উভধর্মী অক্সাইড। নেক্সট আমাদের টপিকটা হচ্ছে লবণ। এই যে লবণগুলি আছে, লবণগুলিকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি, সমিত লবণ বা নর্মাল লবণ। বলছে যখন অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ায় কোনো একটি অ্যাসিড সম্পূর্ণরূপে প্রশমিত হচ্ছে বা কোনো একটা অ্যাসিড দ্বারা কোনো একটি ক্ষার সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে আমরা সমিত লবণ বলি। যেমন HCl+NaOH তৈরি হচ্ছে NaCl+H2O। এই বিক্রিয়াটাকে আমরা দুভাবে বলতে পারি। HCl অণুতে যতগুলো হাইড্রোজেন আছে সেই সবগুলি হাইড্রোজেনই সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, অথবা এই NaOH এ যতগুলো OH আছে সবগুলোই Cl দিয়ে প্রতিস্থাপিত হয়ে NaCl তৈরি হয়েছে। তাহলে এরকম লবণকে আমরা বলি সমিত লবণ। যেমন H2SO4+NaOH। তাহলে এই অ্যাসিডের দুটো হাইড্রোজেন পরমাণু যদি দুটো সোডিয়াম পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে তৈরি হবে Na2SO4+2H2O। তাহলে এরকম লবণকে আমরা বলবো সমিত লবণ বা নরমাল লবণ। এরপর চলে আসছে অ্যাসিড লবণ। H2SO4 এর সাথে যে দুই অণু NaOH এর পরিবর্তে আমরা এক অণু NaOH এর বিক্রিয়া করি, তাহলে আমরা কি দেখছি, তাহলে একটা সোডিয়াম পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করবে, তৈরি হবে NaHSO4 বা H2CO3 একটি দুর্বল অ্যাসিড
তার সাথে যদি NaOH বিক্রিয়া করানো হয় তৈরি হবে NaHCO3 প্লাস H2O। তাহলে সোডিয়াম বাইসালফেট বা সোডিয়াম বাইকার্বনেট। এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি অ্যাসিডের সাথে একটি ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়েছে, তার সাথে জল তৈরি হয়েছে। এই যে জলের সাথে যে লবণটা তৈরি হয়েছে সেই লবণে একটা প্রতিস্থাপনযোগ্য এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু অবশিষ্ট রয়েছে। এখানেও এই যে লবণটা তৈরি হয়েছে সেই লবণে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থেকে গেছে। তো যখন কোনো একটি অ্যাসিডের সাথে কোনো একটি ক্ষারের অসম্পূর্ণ বিক্রিয়া হবে বা অসম্পূর্ণ প্রশমনের ফলে উৎপন্ন লবণে এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন যদি অবশিষ্ট থাকে, অর্থাৎ উৎপন্ন লবণ যদি অ্যাসিড ধর্ম প্রদর্শনে সক্ষম হয় বা উৎপন্ন অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থেকে গিয়ে থাকে, তখন তাদেরকে আমরা বলবো অ্যাসিড লবণ। এক্ষেত্রে একটা ব্যতিক্রমী উদাহরণটা দিই, সেটা হচ্ছে এই যে সোডিয়াম বাইকার্বনেট। যদিও এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু তা সত্ত্বেও এটি ক্ষার ধর্ম প্রদর্শন করে। তার কারণ H2CO3 একটি মৃদু অ্যাসিড। এরপর ক্ষারকীয় লবণ কেমন? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে যদি আমি HCl এর বিক্রিয়া করি, এখনো HCl, তাহলে এখানকার একটা ক্লোরিন পরমাণু একটি OH পরমাণুকে প্রতিস্থাপিত করবে, ফলে তৈরি হবে CaOHCl প্লাস H2O। তাহলে এখানে যে লবণ তৈরি হলো সেই লবণে যে লবণটা তৈরি হলো সেই লবণে একটা প্রতিস্থাপনযোগ্য OH অবশিষ্ট রয়েছে। তার মানে কোনো অ্যাসিড দ্বারা যখন কোনো একটি ক্ষারের অসম্পূর্ণ প্রশমন ঘটে, সেই অসম্পূর্ণ প্রশমনের ফলে উৎপন্ন লবণে যদি প্রতিস্থাপনযোগ্য OH আয়ন বা মূলক উপস্থিত থেকে থাকে, তখন তাকে আমরা বলবো ক্ষারকীয় লবণ। এক্ষেত্রে আরেকটি খুব উল্লেখযোগ্য উদাহরণ আমরা দেওয়া যায়, সেটা হচ্ছে লিড হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে একটি OH আয়নকে একটি NO3 আয়ন প্রতিস্থাপিত করে ক্ষারীয় লেড নাইট্রেট গঠন করে, মানে PbOH NO3 সাথে জল। তাহলে এই ক্ষারকীয় লেড নাইট্রেটে এখন একটি OH প্রতিস্থাপনযোগ্য OH- অবশিষ্ট রয়েছে, তার মানে এটি একটি ক্ষারকীয় লবণ।